দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টকশো ভিন্ন মাত্রায়। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন সরকার ও প্রত্যাশা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বিকেল 4টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার 49 জন সদস্য শপথ নিয়েছেন। সেই সরকারের কাছে, এই নতুন সরকারের কাছে জনগণের কী ধরনের প্রত্যাশা আছে, থাকবে এবং তারা কী ধরনের ভূমিকা রাখবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান সঞ্চালনায় আছি মোহাম্মদ আলিউল্লাহ। আপনারা একই অনুষ্ঠান ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। জি ফারুক হাসান, আপনার কাছে প্রথমেই যাই। আজকে যে বিষয়টা হচ্ছে যে মন্ত্রিসভার শপথ, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ 49 মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার জনগণ পেয়েছে। আজকে তারা শপথ নিয়েছেন। তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, প্রাপ্তি আছে, থাকবে এবং তারা কী ধরনের ভূমিকা রাখবেন সেটি হচ্ছে মানুষের চাওয়ার বিষয়, দেখার বিষয়। আপনার কাছে এই প্রসঙ্গেই প্রথমে যেতে চাই যে কী ধরনের প্রত্যাশা মানুষের আছে, থাকবে এবং কী ধরনের ভূমিকা তারা। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আজকে যে নবগঠিত যে নবনির্বাচিত সরকার, এই সরকার আজকে শপথ নিয়েছেন। আমি নিজেও সেই শপথ অনুষ্ঠানে ছিলাম। শুরুতেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই এবং তার নেতৃত্বাধীন যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদকে আমরা স্বাগত জানাই। আসলে আমরা এমন একটা প্রেক্ষাপটে আজকে দাঁড়িয়েছি যে প্রেক্ষাপটে আসলে যারাই ক্ষমতায় আসছে, যেমন এদের কাছে আমাদের অপার একটা সম্ভাবনা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা রয়েছে, ঠিক একইভাবে তাদের সামনেও কিন্তু অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আসলে এই চ্যালেঞ্জগুলো কতটা দৃঢ়তার সহিত, বিচক্ষণতার সহিত মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসলে এগিয়ে যেতে পারে, এটা দেখার বিষয়। এটা আসলে সময় বলে দেবে। জনগণের পক্ষ থেকে যে প্রত্যাশা, মোটা দাগে যদি আপনি বলেন, বিগত 1.5 বছরে আসলে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে, যতটুকু পেরেছে তারা দিয়েছে। অনেকাংশেই কিন্তু তারা পারে নাই, অনেকটাই পারে নাই। তো সেই জায়গা থেকে যেহেতু নির্বাচিত সরকার এখন ক্ষমতায়, সুতরাং নির্বাচিত সরকারের কাছে জনগণের ডিমান্ড, আকাঙ্ক্ষা কিন্তু আরও বহুগুণে বেড়ে গেছে বা বেড়ে যাবে, এটি স্বাভাবিক। তো সেই জায়গা থেকে এই নির্বাচিত সরকার আসলে জনগণের সেই আকাঙ্ক্ষা, ডিমান্ড কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায় করবে, কতটা বিচক্ষণতার পরিচয় দেবে, এগুলো এই সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিশেষ করে বিগত 1.5 বছর আমরা ঢাকা শহরে দেখেছি যে ঢাকা শহর কেন জানি মনে হচ্ছে আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। এই যে এখানে সেখানে আন্দোলন করা, রাস্তা ব্লক করা, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, এই যে নানাভাবে ঢাকাবাসীকে যে একটা মারাত্মক রকমের বিরক্তিকর অবস্থার মধ্যে বিগত 1.5 বছর পার করতে হয়েছে। আগামীতেও এরকম অবস্থা তৈরি হবে কিনা, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন এই নির্বাচিত সরকারকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। কেন বললাম? ধরেন দাবি দাওয়া, ডিমান্ড, আকাঙ্ক্ষা এগুলো থাকবেই। এই যে দাবি দাওয়াগুলো কতটা বিচক্ষণতার সহিত আন্দোলনে নামার আগেই, রাজপথে নামার আগেই এই সরকার সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, ট্যাকেল দিতে পারে, এটা কিন্তু এই সরকারের আসলে বিচক্ষণতার পরিচয় সামনে দেবে বা বহন করবে। তো এই জন্য আমরা বলছি যে জনগণ আসলে এখন মুক্তি চাই, জনগণ আর বিরক্তিকর কোনো কিছু দেখতে চায় না। এই জন্য বিশেষ করে ঢাকা শহর, সামনে রমজান মাস শুরু হবে আগামীকাল থেকে হয়তোবা। তো এই রমজান মাসে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, জনগণ যাতে আসলে মনে করেন যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এটা জনগণ চায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিগত 1.5 বছরে আইনের শাসন যেভাবে আসলে ডেভেলপ করার কথা, সেভাবে কিন্তু আমরা পাই নাই। আইনের শাসনকে ডেভেলপ করা, উন্নীত করা, এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আগের অবস্থা বলতে আমি পতিত স্বৈরাচারের আমলের অবস্থার কথা আমি বলছি না, আমি বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে তাদের যে নৈতিকতার জায়গা, তাদের যে আসলে প্রফেশনালিজমের যে জায়গাটা, এই জায়গায় আসলে কতটুকু তারা সেটেল হতে পারবে, এটা কিন্তু এই সরকারের একটা বড় ধরনের পরীক্ষা আমি বলে মনে করি। তো আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক জায়গায় নিয়ে আসা, তাদেরকে আগের মতো পারফর্ম করা, রান করানো, এটাও এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জের কথা বলছিলেন। কি ধরনের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আমি যেগুলো বললাম এগুলো চ্যালেঞ্জেরই অন্তর্ভুক্ত। মোটা দাগে যদি আপনি বলেন যে আমাদের দেশটা বিগত 54 বছর আসলে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল ছিল। এক কথাই যদি আমি বলি যে আমলাতন্ত্র কেন্দ্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই বাংলাদেশে গড়ে উঠেছে বিগত 54 বছর ধরে। এই আমলাতন্ত্র থেকে বেরিয়ে এটাকে কিভাবে রাজনীতিতন্ত্র আমরা করতে পারি। যে 54 বছরে তো পারে নাই, এখন পারবে না? অবশ্যই আমরা হোপফুল।
আগে হয় নাই তা বলে যে ভবিষ্যতে হবে না তা তো আমরা বলতে পারি না বা বলার সুযোগ নেই। কেন হবে না? আমরা চাইলে অবশ্যই হবে। অনেক কিছু হয়েছে না, সেটাও একটা বড় চ্যালেঞ্জ হবে। এটাও তো চ্যালেঞ্জ। আমি বললাম যা কিছু আমি ইতিমধ্যে আলোচনা করেছি, বলেছি, সবকিছু চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। এখন যেটা মোটা দাগে যে আসলে আমলাতন্ত্র থেকে বেরিয়ে কিভাবে আমরা রাজনীতিতন্ত্র এখানে কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নিয়ে আসতে হবে। রাজনীতিবিদ ভুল করতে পারে, ভুল থেকে সে শিক্ষা নেবে, না হলে জনগণ কিন্তু ধোলাই দিবে। কিন্তু আমলাতন্ত্র যদি পুরো জিনিসটাকে গ্রাস করে ফেলে, আমলাতন্ত্রকে তো জনগণের বলার কিছু নাই। তো সেই জায়গা থেকে আমি বারবার বলছি, আমলাতন্ত্র থেকে দেশটাকে বেরিয়ে নিয়ে আসতে হবে আমাদের। চ্যালেঞ্জের যে কথাগুলো আপনি বলছেন, মোটা দাগে আমি যদি এই সরকারের চ্যালেঞ্জের কথা বলি, এই সরকার আসলে এমন একটা মোমেন্টে, এমন একটা সময়ে দায়িত্ব গ্রহণ করলেন, ডানে বামে সামনে পিছনে এই সরকারের শত্রুর কিন্তু অভাব নেই। চতুর্দিকে এই সরকারের এনিমি কিন্তু মুখ হা করে রয়েছে। সুতরাং এই যে এনিমিগুলো, এই এনিমিগুলোকে টেকেল দিয়ে কিভাবে এই সরকার আসলে সামনের দিকে আগাবে, প্রসিড করবে, এটা এই সরকারের বিচক্ষণতার পরিচয় সামনেই হয়তো বা সরকার দেবে। সামনে পিছনে ডানে বামে কেন বললাম যে বিচক্ষণতার সাথে যদি মানে সরকার চালাতে না পারে, তাহলে এই সামনে বড় ধরনের একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হতে পারে, তৈরি হবে। সেই আশঙ্কাটা রয়ে গেছে বা থাকবেই, স্বাভাবিক। যে সেটি দুর্নীতিমুক্ত ব্যবস্থা, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান পরিকল্পনা, এই বিষয়গুলো যদি সরকার স্টেবল করতে পারে, তাহলে নিশ্চয়ই যে চ্যালেঞ্জের কথাগুলো আপনি বলছেন অনেকগুলো কমে আসতে পারে। কি মনে করেন? না, এখানে শুধু একমুখী আমি কথা বলবো না, চতুর্মুখী কাজ করতে হবে আমাদের। অবশ্যই ডেফিনেটলি এটা যে দুর্নীতির যে লাগাম, এটা টেনে ধরতে হবে। ইতিমধ্যে তারেক রহমান সাহেব ঘোষণাও দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স। এটা তো আসলে আজকে উনি দায়িত্ব মাত্র নিলেন, হয়তো কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে উনি আসলে দুর্নীতির লাগাম কতটা টেনে ধরার মানসিকতা ওনার সরকারের মধ্যে রয়েছে। তো এটা সময় গেলে বলা যাবে। তবে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির বিষয়ে, করাপশনের বিষয়ে একবারে জিরো টলারেন্স। কারণ করাপশন আমাদের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে। আমরা যদি এই করাপশনকে মুছে ফেলতে না পারি, রাব আউট করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। সুতরাং করাপশনকে অবশ্যই একবারে টেনে ধরতে হবে যতটুকু পারা যায়। এবং এটা ডে বাই ডে ধরেন যে বাংলাদেশ থেকে কীভাবে এটাকে একবারে জিরো মানে টলারেন্স নীতির মধ্যে নিয়ে আসা যায়, এটা এই সরকারকে মানে কাজ করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তরুণদের যে একটা বড় ধরনের কর্মসংস্থানের বিষয় আপনি নিয়ে আসছেন, এটা অবশ্যই করতে হবে। সামগ্রিকভাবে বাংলাদেশে বোধহয় প্রত্যেক বছর 20 লক্ষর মতো তরুণ মানে বেকারের খাতায় নাম লেখায়। এই তরুণদের জন্য কিভাবে কর্মসংস্থান তৈরি করবে এই সরকার, মানে এটা এই সরকারের জন্য একটা বড় ধরনের মানে চ্যালেঞ্জ আমি বলে মনে করি। কারণ এই তরুণদেরকে আপনি যদি কাজ না দিতে পারেন, কর্মসংস্থানে অন্তর্ভুক্ত না করতে পারেন, এই তরুণরা নানা রকম আপনার বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এবং এবারের নির্বাচনে মানে তরুণদের কিন্তু একটা ট্রাম্প কার্ড, অফকোর্স তরুণরাই তো 4-5 কোটি তরুণ ছিল, 4.5 কোটি, প্রায় 4.5 কোটি 5 কোটি তরুণ ভোটার ছিল। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেটি এই মানে যে সরকারি ক্ষমতায় আসুক বা যে সরকারকেই তারা চেয়েছে, তাদেরকে ভোটাধিকার দিয়েছে এবং তাদের কাছে প্রত্যাশাটাও বেশি থাকবে যে তাদের জন্য তারা কিছু করবে। না, অফকোর্স এটাই তো বললাম আমি, যে তরুণরা আসলে একটা বড় ধরনের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রায় 4.5 কোটি তরুণ ভোটার এবার তাদের ভোটাধিকার প্রথমবার তারা প্রয়োগ করেছে। সুতরাং এই তরুণদেরকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারি, কাজে লাগাতে না পারি, তাহলে তো এই তরুণরা নানাভাবে মানে ডাইভার্ট হয়ে যাবে, নানামুখী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। সুতরাং এই তরুণদের জন্য এই আপনার এই নির্বাচিত সরকার আসলে কতটুকু মানে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, এটা আসলে সময় বলে দেবে। তবে এখানে শুধুমাত্র সরকারি চাকরি বা সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানগুলো রয়েছে, এগুলোর মধ্যে কর্মসংস্থান তৈরি করা বা এরকম চিন্তা থাকলে কিন্তু হবে না। নানামুখী আমাদের কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিতে হবে। যেমন আমাদের যারা বিদেশে যায়, আমাদের প্রবাসী যারা বিদেশে আমরা পাঠাই, তাদের 99% টোটালি আনস্কিল্ড, কোনো ধরনের প্রশিক্ষণ, ট্রেনিং কোনো কিছু ছাড়াই আমরা পাঠিয়ে দিই। সুতরাং ওখানে গিয়ে ওরা কিন্তু আসলে তাদের মানে যোগ্যতা অনুযায়ী বলেন বা কি বলে মানে প্রত্যাশা অনুযায়ী তারা কিন্তু আসলে কাজ পায় না। তো সুতরাং এই যে প্রবাসী যাদেরকে পাঠাচ্ছি, এদেরকে যদি প্রপার আমরা আসলে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারি, এরাও কিন্তু আসলে বড় ধরনের আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। বারবার বলা হয় যে সরকারি ক্ষমতায় থাকে যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পাঠানো হবে, কিন্তু সেটি বাস্তবায়ন হয় না। পিছনে ফিরে তাকাতে চাই না, আর পিছনে তো অনেক কিছু হয়েছে। পিছনের এই আলোচনার জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছে, আজকে নতুন বাংলাদেশ। সুতরাং এই জন্যই আমরা বলছি যে পিছনে আর ফিরে তাকানোর দরকার নেই, সামনে আমরা আগাই, গো অ্যাহেড, আমরা সামনে প্রসিড করি। তো সেই জায়গা থেকে আমরা আসলে এখনও হোপফুল, আমরা আশাবাদী। এখন সরকারকে এই যে নানামুখী যে উদ্যোগের কথা আমরা বললাম, বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে। এমনকি আমাদের এই তরুণদেরকে কীভাবে তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারে, উদ্যোক্তা তৈরি করা, এরকম নানামুখী
পরিকল্পনা কিন্তু সরকার চাইলেই বাস্তবায়ন করতে পারে। সুতরাং আমরা আসলে মনে করি সরকারের যদি সদিচ্ছা থাকে যে আসলে তারা এই তরুণদেরকে কাজে লাগাবে, তরুণদেরকে নানাভাবে আসলে নানামুখী কর্মকাণ্ডে তারা যুক্ত করবে, তাহলে আমি মনে করি এটা সরকারের জন্য মানে কঠিন কোনো কাজ না। হয়তো সময় লাগবে, বাট তারা পারবে, কিন্তু এই জন্য সদিচ্ছার দরকার। মানে প্লেইং রুলটা কঠোর হস্তে, অফকোর্স খেটে খাওয়া মানুষের জন্য তো কাজ করার জায়গা আছে। খেটে খাওয়া মানুষের জন্য তো অবশ্যই কাজ করার জায়গা আছে, না কাজ করতে হবে। বিশেষ করে আমাদের কৃষক, শ্রমিক, দিনমজুর কিংবা প্রান্তিক জনগণ যারা, এরা কিন্তু আসলে খুব একটা ভালো নেই। বিশেষ করে আমি কৃষকদের কথাই যদি বলি, আমার কৃষক ভাইরা, আমি যেহেতু নিজেও নির্বাচন করেছি এবার, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2, আমার উত্তরবঙ্গের মানুষ 90% কৃষির সাথে সংযুক্ত, বা তারা কৃষক, কৃষির উপরে নির্ভরশীল। কিন্তু তাদের সবচাইতে বড় যে প্রবলেম এখন, তারা আসলে খোলা মার্কেটে সার পাচ্ছে না। এই যে রাসায়নিক সার, কীটনাশক, তৈল, এই জিনিসগুলো সরকার একটা ডিলার পদ্ধতি করে দিয়েছে। এই ডিলার পদ্ধতির কারণে তারা এক বস্তা সার নিতে গেলে ওই ডিলারের পিছনে দৌড়াতে হয়, দৌড়াইতে দৌড়াইতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যায়। দেখা যায় যে সঠিকভাবে এরকম অভিযোগ করে যে আমার 20 কেজি সার দরকার, কিন্তু আমাকে দিচ্ছে 5 কেজি, আমি এটা কি করব? আর সার এমন একটা জিনিস, এটা তো আসলে চাইলেও কেউ অধিক পরিমাণে নিয়ে মানে নেবে না, এটা খাওয়ার জিনিস না। যার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকু, কিন্তু সেটুকু সে পাচ্ছে না। সেটুকু পাচ্ছে না। আবার ধরেন যে যার জমি 20 বিঘা, 30 বিঘা, সে আবার মনে করেন যে ওইরকম 50 বিঘা, 100 বিঘা জমির কার্ড করে নিয়েছে, সে আবার অধিক পরিমাণে সার সংগ্রহ করে সেখানে আবার চড়াই মার্কেট বিক্রি করছে। যেখানে দাম ধরেন যে 1300 টাকা বস্তা, সেখানে বিক্রি হয় 2500, 2600। এই অভিযোগ অসংখ্য কৃষক আমাকে এলাকায় গেলেই মানে বারবার। আপনার এলাকা না, অল ওভার দ্য কান্ট্রি? হ্যাঁ, সব জায়গায় আমরা এটা খবরে দেখি, প্রায় দেখি। তো সেই জায়গা থেকে এই কৃষকদের জন্য আসলে কি ধরনের উদ্যোগ পরিকল্পনায় সরকার রয়েছে, এটাও দেখার বিষয়। আমরা চাই কৃষক ভাইরা যাতে সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এই স্বচ্ছতাটা থাকার কথা ছিল। এটা তো আসলে আমি বললাম প্রত্যাশা তো অনেক ছিল, বাট তারা তো প্রত্যাশা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই তার তো হাজারটা কারণ আছে। এখন তারা তো নাই, চলে গেছে অলরেডি। আমরা সেদিকে আজ বিকাল 4টার আগ বন্ধ ছিল, সুতরাং 4টার পরে তারা নাই, তারা গন। তো যারা চলে গেছে এখন এদের নিয়ে আলোচনা করে আমি মনে করি সময় এই জন্যই পেছনের আলোচনা থেকেই তো আসে যে নতুন সরকার যারা আসবে, আসছেন, তারা এই যে আপনি যে কথাগুলো তুলে ধরলেন, যে বিষয়গুলো, এটা যদি একজন কৃষক যদি তার প্রত্যাশা অনুযায়ী সে সার পায় সঠিক সময়ে সঠিক দামে, তাহলে কিন্তু এই প্রান্তিক পর্যায়ের যে মানুষের খুশি বা প্রয়োজন সেটা মিটে গেল, এবং মানুষ কিন্তু তখন যে সরকার থাকবে সেই সরকারের প্রতি আস্থাও থাকবে। এইভাবে একটি একটি করে আস্থা তৈরি করতে অর্জন করতে হবে। এটাই আমি তো বললাম, আসলে কৃষক, শ্রমিক, দিনমজুর বা প্রান্তিক জনগণ, এদের তো ডিমান্ড খুব একটা বেশি নেই, এদের আকাঙ্ক্ষা একবারে অল্প। এরা চাই আমরা সারাদিন সুন্দরভাবে থাকবো, কাজ করব, এবং দুমুঠো আমরা সুন্দরভাবে মাছে ভাতে, বাঙালি যেটাকে বলা হয়, খেয়ে আমরা একটা শান্তিতে ঘুম দেব। এখন আপনি ওই দুমুঠো খাবারের জন্য যদি তাদেরকে ধরেন যে নানা রকম হেনস্থার শিকার হতে হয়, নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাহলে তো এটা অত্যন্ত কষ্ট মানে দায়ক একটা বিষয় হয়ে দাঁড়াবে। একজন কৃষক সে কি চাই? সে ফসল ফলাতে চাই। ওই কৃষক ভাইরা যদি ফসল ফলাতে না পারে, তাহলে আপনি সরকার হন আর মন্ত্রী মিনিস্টার হন, আপনার তো নিজের পেটের ভাত জুটবে না। কারণ ওই কৃষক ভাইরা ফসল ফলায় বিধায় কিন্তু আপনার পেটের ভাত হয়, ঠিক না? এখন আপনি যদি ওই কৃষক ভাইদের কথা চিন্তা না করেন, আপনি ঢাকায় এসি রুমে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, ওই মিন্টু রোডে, হেয়ার রোডে আপনার বাংলো, আপনি এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যদি এই কৃষক ভাইদের কথা চিন্তা না করেন, শ্রমিক ভাইদের কথা চিন্তা না করেন, আপনি চিন্তা করবেন টাকার? এই জিনিসগুলো আমাদের ভাবাই। এই জন্য আমরা বলেছি যে বিগত সরকার তারা তো পারে নাই, মানে কেস ওখানে ক্লোজ, পারে নাই, তারা ব্যর্থ। এখন সামনে যারা আসছে এদের কাছে আমাদের এই প্রত্যাশাগুলো, যে মানে পার্লামেন্ট সদস্য যিনি হন, এরপরে কিন্তু সে গ্রামে আর খুব একটা যায় না। এটা তো ওখানকার মানুষের অভিযোগ থাকে, কারণ তারা যদি খেটে খাওয়া মানুষের সাথে মিশতো, প্রায় যদি তাদের কাছে যেত, তাদের সাথে যদি একটা সম্পর্ক তৈরি হতো, তাহলে কিন্তু বুঝতে পারতো তারা কি চায় এবং তাদের কি প্রয়োজন, এবং তার একটা অন্তত নৈতিকতার কথার দিক থেকে বলেন, মানবিক জায়গার দিক থেকে বলেন, সেগুলো তাদের খুলে যেত। এই ধারাটাও কিন্তু এখনকার যারা মেম্বার পার্লামেন্ট হয়েছেন বা সেখান থেকে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন, তাদেরও কিন্তু সেটা দেখতে হবে, খোঁজ নিতে হবে। আপনি যেটি বলছিলেন যে মিন্টু রোডে মন্ত্রী মিনিস্টার খোঁজ খবর নেয় না। বিগত সময়ে আমরা দেখেছি যে যারা এমপি হয় বা পার্লামেন্ট মেম্বার হয়, তাদের 90%ই খুব একটা এলাকায় যায় না। কেন যায় না? এরা আসলে টাকার জোরে এমপি হয়। যেমন ধরেন আপনি অঢেল বড় ব্যবসায়ী, টাকা আছে, আপনি ওই নমিনেশন পেপার টাকা দিয়ে কিনে ফেললেন, এলাকায় গেলেন, টাকা একবারে তুলার মতো ছিটিয়ে দিলেন, উড়িয়ে দিলেন, টাকার জোরে এমপি হয়ে গেলেন। আপনার তো জনগণের কথা খুব একটা চিন্তা করার
সুযোগও নাই, সময়ও নেই, আর চিন্তা করবেন না, কারণ আপনি তো জনগণকে নিয়ে কখনো কাজ করেন নাই। জনগণের যে দুঃখ দুর্দশা এটা তো আপনি কোনোদিন ফিল করেন নাই, কারণ আপনি জনগণের কাছে গেলেন আপনি এটা ফিল করবেন। কারণ আমরা জনগণের জন্য কাজ করি, আমি নিজে মাঠে ময়দানে দৌড়াই, আমি ওই ক্ষেতের বাড়ি বলেন আর ওই 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 কী বলে ধান বাড়ি বলেন, গম বাড়ি বলেন, আমি সব জায়গায় দৌড়াই। আমি জানি যে আমার কৃষক ভাইরা কী পরিমাণ কষ্ট করে এলাকায়, এক মন ধান ফলাতে তাদের কী পরিমাণ কষ্ট হয়। তো এই এমপিরা তো বুঝবে না, যে সারা জীবন ঢাকা শহরে এসি রুমে থেকেছে, এখানে ধরেন যে ওই বিলাসবহুল জীবনযাপন করেছে, ওই কষ্টটা বুঝবে না। সুতরাং এরা এমপি হয়, ওই এলাকায় ধরেন যে মাসে বছরে 1-2 বার যায়, গিয়ে একটা শোডাউন মোডাউন দেয়, বাস আবার ঢাকা চলে আসে। তো এই জন্যই কিন্তু আমার প্রান্তিক জনগণের জন্য মানে এদেশের বিগত সময়ের সরকার বলেন বা যারা জনপ্রতিনিধি হয় এরা কিন্তু কাজ করতে পারে না বা করে না। এই জন্য আসলে জনগণের সাথে কানেক্টেড, জনগণের সাথে সম্পৃক্ত এই ব্যক্তিগুলো যতক্ষণ না পর্যন্ত চেয়ারে আসবে, দায়িত্বে আসবে, ততক্ষণ পর্যন্ত ওদের ভাগ্যের পরিবর্তন হবে বলে আমি মনে করি না। জি, এবং এটাই এই জায়গা থেকে আমরা সেটাই বলতে চাই, এবং আমরা প্রত্যাশা রাখি যে যারা নবনির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তারা যে নিজ নিজ আসন থেকে উনি ভোটাধিকার জনগণ প্রয়োগ করেছে সেই ভোটাধিকারের মূল্যটা তিনি দিবেন, তিনি সেখানে যাবেন, তাদের খোঁজ খবর নেবেন এবং ওই অনুযায়ী কাজ করবেন। আপনি প্রবাসী বা বিদেশিদের কথা বলছিলেন, যেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ কর্ম পরিকল্পনা মন্ত্রণালয়, মানে কর্মসংস্থান মন্ত্রণালয়, যার যে দায়িত্বটা আছে সে যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে তাহলে তো এতগুলো জটিলতা মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষা না পাওয়ার জন্য আশঙ্কা শঙ্কা তৈরি হতো না। এই সরকারে এখন যারা মন্ত্রী হয়েছেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, তাদের মধ্যেও এখন এটি বলা মুশকিল যে তারা কী ধরনের ভূমিকা পালন করবে। এটি আমরা এই মুহূর্তে এখান থেকে বলতে পারি না, কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি এবং জনগণও প্রত্যাশা করতে পারে যে তারা বিগত সময়গুলো যেভাবে সরকার চালিয়েছে, মেম্বার অফ পার্লামেন্টে আমরা যেটা বলছিলেন, আপনি বলছিলেন যে তারা যায় না, বা আমরাও সেটা খবরে দেখি যে যখন একটা ভোটের সময় যখন আসে তখন যখন এই যে গ্রামে গঞ্জে মানুষের কাছে ভোটের চাওয়ার বিষয়ে যা হয় তখন কিন্তু বলে যে ভোট চাইতে আসছে কিন্তু পরে আর খোঁজখবর নেবে না। এই জায়গা থেকে যদি বের হয়ে আসে তাহলে সেটি জনগণের প্রাপ্তি এবং প্রত্যাশার মিল হবে, এবং যেটি হবে যে আমাদের দেশের উন্নয়ন হবে। এবং চাঁদাবাজির যে বিষয়টা আছে, চাঁদাবাজি এবং অনিয়ম বন্ধ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, এই প্রসঙ্গে কী ধরনের ভূমিকা রাখা উচিত? না, এটা আসলে আপনি সঠিকই বলেছেন। বিশেষ করে বিগত 1-1.5 বছরে যে ধরনের চাঁদাবাজি, নানা জায়গায় যে টেন্ডারবাজি বলেন বা নানা রকম এই কর্মকাণ্ডগুলো বারবার সামনে আসছে, এবং এই কর্মকাণ্ডগুলোর সাথে আমরা বেশিরভাগই দেখেছি যে বিগত সময়ে যে বিএনপি নেতাকর্মীরাই জড়িত ছিল। তো আসলে আগামীতে এই সরকার কতটুকু আসলে এই বিষয়গুলোকে শক্তভাবে হ্যান্ডেল করবে, ট্যাকেল দিবে, এটা কিন্তু দেখার বিষয়। কারণ বিগত 1.5 বছর তো বিএনপি সরকারে ছিল না আনুষ্ঠানিকভাবে, এখন কিন্তু তারা পাওয়ারে। এখন যদি তারা আরও এই পাওয়ারের চিন্তা করে যে আমরাই তো ক্ষমতায়, যা ইচ্ছা তাই করব, এরকম মনোভাব যদি থাকে তাহলে তো জিনিসটা আসলে হিতে বিপরীত হয়ে যাবে। তবে আমার ধারণা এখন পর্যন্ত বিএনপির প্রধান বলেন বা বিএনপির যারা দায়িত্বশীল নেতা রয়েছে তাদের যে আসলে চিন্তা, এই চিন্তাটা অত্যন্ত ইতিবাচক এবং পজিটিভ। আমার মনে হয় না যে তারা আসলে এই বিষয়গুলোকে আসলে ছাড় দেবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির কয়েকজন এমপি নির্বাচিত হয়েই তাদের বিএনপিরই কয়েকজন নেতার নামে মামলা দিয়েছে, অনেকে জেলে দিয়েছে, অনেকে পুলিশের হাতে সুপর্দ করেছে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখলাম 12 তারিখের পরেই। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের আসলে একটা ইতিবাচক মানে সিগন্যাল দেয় যে আমরা আসলে পরিবর্তন চাই, আগের মতো এরকম অবস্থা চাই না যে আমরা ক্ষমতায় আছি যা ইচ্ছা তাই করব, এরকম ভাবনাটা আসলে আগের থেকে অনেক অনেক কম। তো এই যে ইতিবাচক একটা ধারণা, ইতিবাচক একটা রাজনৈতিক শুরু হয়েছে, এটাকে আমরা আসলে পজিটিভলি দেখছি, ভালোভাবে দেখছি। আমরা মনে করি পরিবর্তনের সূচনা হয়েছে, শুরু হয়েছে, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে। তো আমরা এই পরিবর্তনের যে সূচনাটা হয়েছে, স্টার্টিং, এটাকে আমরা আসলে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আর প্রবাসীদের যে বিষয়টা বললেন, আমাদের দলের সভাপতি নুরুল, সে নিজেই আজকে দেখতে পেয়েছেন প্রবাসী কল্যাণ। দেখি আমরা এই প্রবাসীদের নিয়ে আসলে কি করতে পারি। প্রবাসীদের নিয়ে আমাদের বড় ধরনের পরিকল্পনা আছে। বিগত সময়ে প্রবাসীদের নিয়ে সবচাইতে বেশি কাজ করেছে কিন্তু আমরা, গণ অধিকার পরিষদ এবং আমাদের প্রবাসী অধিকার পরিষদ যে সংগঠনটা রয়েছে প্রবাসীদের নিয়ে, এই সংগঠন। বিশেষ করে আপনারা জানেন যে আগে কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তার লাশটা কিন্তু ব্যক্তিগত খরচে বাংলাদেশে নিয়ে আসা লাগতো। এই যে আমরা প্রায় 4-5 বছর আগে থেকে এটার বিরুদ্ধে আন্দোলন করে করে প্রবাসীরা পর্যন্ত আন্দোলন করছে, আমাদের সংগঠনের আন্দোলন করে সরকারকে বাধ্য করেছে যে প্রবাসী এমনি তো 8-10 লক্ষ টাকা খরচ করে গিয়েছে, হ্যাঁ, আবার যদি সেখানে একটা দুর্ঘটনায় সে মারা যায়,
তার পরিবারকে আবার টাকা দিয়ে তার লাশটা নিয়ে আসতে হবে। ইভেন শুধু তাই না, অর্থের পেছনে তাদেরকে আনতে যে হেনস্থার শিকার এটা তো আছেই। সময়ের ব্যাপার হ্যাঁ। হয়, মানে অনেকগুলো জটিলতার বিষয় থাকে। Right. এই বিষয়গুলো নিয়ে যদি মানে সঠিকভাবে কাজ করা যায় তাহলে এই জায়গাটাতেও আমরা কিন্তু আন্দোলন করি। এখন কিন্তু বিদেশে কেউ মারা গেলে সরকারিভাবে তার লাশটা নিয়ে আসা হয় দেশে। এটা কিন্তু আমাদের এই আন্দোলনের ফসল। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল দিলাম আমি। তো এই প্রবাসীদের নিয়ে অনেক কথা আছে, আমাদের পরিকল্পনা আছে, অনেক রোডম্যাপ আছে, ইনশাআল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করব। বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতি সচল আছে, অথচ প্রবাসীদের সাথে বিশেষ করে এয়ারপোর্টগুলোতে আমরা অনেক সময় অনেক ঝামেলার কথা দেখেছি, শুনেছি, অনেক মানে অভিযোগ শুনে মানুষ থাকি। মনে করা হয় না এদের, মানে এমনভাবে আচরণ করে যারা দায়িত্বে রয়েছে এয়ারপোর্টে, এরা আসলে খুব মারাত্মক জঘন্য আচরণ করে। তারপরে বিদেশে যারা ধরেন যে এম্বাসিতে দায়িত্বে রয়েছেন, অ্যাম্বাসেডর বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী, এরাও আসলে মানে মানুষের মতো আচরণ করে না। জায়গাটা থেকে Yes, তারাও বোধহয় হাত বাড়ায় না, এরকম অভিযোগও বারবার অসংখ্য। হয়ে আমরা থাকে। এগুলোতে একবার স্ট্রিক্টলি আমরা এগুলো দেখবো, এবং ওই প্রবাসীদের টাকায় কিন্তু এই সরকারি অ্যাম্বাসেডর হোক বা যারা দূতাবাসে কাজ করে, হ্যাঁ, এদের প্রত্যেকের বেতন ভাতা হয়। সুতরাং এই জিনিসটা এই কর্মকর্তা কর্মচারীদের ফিল করতে হবে, বুঝতে হবে যে ওদের টাকায় আমি চলি, সুতরাং ওদের সাথে আমার চাকরের মতো ব্যবহার করার কোনো সুযোগ নেই, তারাই দেশের মালিক। সুতরাং এইটাকে আমরা এই যারা দায়িত্ব এই মানসিকতা তো তৈরি হয়ে গেছে এমন ভাবে, আপনি যেটা বলছিলেন, চেঞ্জ করতে এই হবে। পরিবর্তনটা আনা অনেক জটিল এবং সময়ের ব্যাপার, জটিল, অসম্ভব নয়, অসম্ভব নয়, সময় লাগবে, বাট মানে সেটি যদি এই সরকার করেন তাহলে মানুষের যে চেষ্টা প্রাপ্তি করবো। প্রত্যাশা আমরা আমাদের জায়গাতে চেষ্টা করব, করতে হবে। জি, রাজনীতিতে স্বচ্ছতা এই বিষয়টা তো রয়ে গেল বা রয়ে গেছে, কিরকম বিষয়? রাজনীতিতে স্বচ্ছতা আনতে হবে। হ্যাঁ, আমাদের রাজনীতিটা এখন পর্যন্ত আসলে আমি মনে করি একটা মারাত্মক রকমের মানে চাতুর্যে ভরা, এটাকে বলে চাতুরতা, যেটাকে বলে আর কি। ধরেন আমরা মুখে যা বলি বাস্তবে সেটা করি না, আবার মুখে যা বলি হৃদয়ে তা ফিল করি না। তো এই যে একটা মানে আমাদের দ্বিমুখী রাজনৈতিক মনোভাব, এটাকে আসলে ভণ্ডামির মতো মানে বলা যায়, যেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই বাংলাদেশে, কোনো দলেই নাই, আমাদের নিজের দলেও নাই। তো এইরকম প্রত্যেকটা দলের মধ্যেই ডেমোক্রেটিক চর্চাটা আসলে বাস্তবায়ন করা দরকার। আমরা মুখে তো গণতন্ত্রের কথা দিনে মানে বলে আপনাদের কতবার বলি। মানে আপনি বলছেন যে আপনার দলেও নাই, কেন নাই? এবং যেহেতু কোনো বুঝে দলেই থাকেন নাই, কোনো দলেই নাই, কারণ আমাদের প্র্যাকটিসটা আসলে দীর্ঘ সরি সময় ধরে এমনভাবে গড়ে উঠছে, যেখানে আসলে ওই আগের যে সিস্টেম, আগের যে ধরেন যে আপনার ধারা, ওটাই আসলে চলে আসছে বহমান নদীর মতো। তো এখান থেকে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। ডেমোক্রেটিক চর্চাটা আসলে প্রত্যেকটা দলে জোরদার করতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত দলের ভিতরে আপনার সেই গণতান্ত্রিক চর্চাটা থাকবে বা নিয়ে আসতে পারবেন আপনি, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি ওই যে জনগণকে যে যা দিতে চাচ্ছেন এটা তো দিতে পারবেন না। কারণ একটা কথা আছে না, আপনি যাহা করতে চান তা আগে নিজের মধ্যে ধারণ করতে ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার পরিবারের মধ্যে করেন, তারপরে আপনি সেটা সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে করতে পারবেন। আর আপনার নিজের মধ্যেই যদি না করতে পারেন, তাহলে তো সেটা আপনি পারবেন না দেশ বা সমাজে সেটা বাস্তবায়ন করতে। মানে জনগণের, আমরা যাই বলছি সবই এই দেশের জনগণের জন্যই, মানে রাজনৈতিক স্বচ্ছতা, তারপরে অর্থনীতির বিষয়, কর্মপরিকল্পনা, কর্মসংস্থান, আইনের শাসন, আপনি যেটি বলছিলেন, নিরাপত্তা, সবকিছু জনগণের জন্যই। তারপরেও মানে জনগণের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে জনগণ নানানভাবেই বারবার বঞ্চিত হয়। কারণ যদি বিষয় হয় যে একজন খেটে খাওয়া মানুষের কথা, তিনিও বঞ্চিত হচ্ছেন। যিনি প্রবাসী, ঠিকমতো উনি যেটি বললেন যে লাশের কথা যেটা বলা হলো, বা যিনি কাজ করতে যে ধরনের কাজের কথা বলে নেওয়া হয়, সে প্রত্যাশা অনুযায়ী কাজ পায় না। এই বা যাদের প্রায় 20 লক্ষ বেকার যে তৈরি হচ্ছে প্রতি বছর, তারা কর্মসংস্থান হচ্ছে না, সব কিছুই কিন্তু জনগণের জন্যই। তো জনগণের ন্যায্য পাওনাটা আসলে কিভাবে পৌঁছে দেওয়া যায়, কিভাবে পৌঁছে দিতে হবে সরকারকে? ওই তো আমরা আসলে মুখ দিয়ে তো এটাই বলি যে যা কিছু করি সব জনগণের জন্য, বাস্তবে যাহা করি তা নিজের বা দলের জন্য। মানে এই যে একটা আমাদের প্রবলেম, বলার সময় আমরা সব জনগণের জন্য বলি, করার সময় আমরা সব নিজ ব্যক্তি বা দলের জন্যই করি। তো এখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। সমাজের জনগণের যে ন্যায্য পাওনা, ন্যায্য হিস্সা, এটা আসলে পৌঁছে দিতে হবে আমাদের। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবেও উদ্যোগ নেই, তাহলে তো আমরা ধীরে ধীরে জনগণের সেই ন্যায্যতার যে প্রাপ্য, এটা আমরা বুঝিয়ে দিতে পারবো। যেমন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে কৃষকদের কথা। কৃষকরা কী চায়? কৃষকরা তো ওই কোটি কোটি টাকা চায় না, ঢাকা শহরে ওই এসি ফ্ল্যাট চায় না, প্যারাডো গাড়ি চায় না। কৃষকরা চাই আপনি তাদেরকে সহজ মূল্যে, সুলভ মূল্যে সার দেবেন, খোলা মার্কেটে দিবেন, যাতে তারা সেই সার, বীজ, কীটনাশক এটা আসলে সহজ মূল্যে, সহজলভ্যভাবে তারা হাতের নাগালে পায়, তারা যাতে ফসল উৎপাদন করতে পারে এবং ফসলের ন্যায্য মূল্যটা তারা যাতে পায়। এই জিনিসটাই কৃষকরা চায়, এর বাইরে কিচ্ছু চায় না। আর আপনি এই জিনিসটা যদি আসলে তাদের জন্য করতে পারেন, এনাফ।
কৃষকরা খুশি, তারাও আরামে থাকবে, দেশে এগিয়ে যাবে। এরকম প্রত্যেকটা লেয়ারে দিনমজুররাকে চাই, দিনমজুররা চাই তারা যাতে তাদের ন্যায্য মজুরিটা পায় এবং যথাসময়ে পায়। এখন আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা দেখা যায়, এখন তো মালিকরাই সব, এরাই ধরেন যে শ্রমিকদের নেতা, মালিক পক্ষের নেতা, এরাই এমপি, এরাই মন্ত্রী, অধিকাংশ ব্যবসায়ীরা। এখন আপনার একজন শ্রমিক সারা মাস কাজ করে সে যদি মাসের 1 তারিখে বেতনটা না পায়, তাহলে তার যে বাল বাচ্চা, পরিবারের সদস্য, এরা খাবেটা কি? তার ওই ইনকামের উপরেই তো নির্ভর করে তার পরিবারের সদস্যরা। এখন আপনি দেখা যায় গার্মেন্টসের মালিক হয়ে বেতন দিলেন 15 তারিখে, হয় না এরকম? কোনো কোনো মালিক তো দেখলাম যে 2-3 মাস বেতন বন্ধ রাখে। এই যে এরকম আন্দোলন এই আন্দোলনের আবার গুলি চালানো হয়, অনেক শ্রমিক জীবন দিতে হয় তাদেরকে। তো এই জিনিসগুলো তো তারা আসলে মুক্তি চায়, তারা তো চায় না। তারা কোনোদিন বলছে যে আমাদেরকে একটা করে গাড়ি দিতে হবে, যে আমরা গাড়িতে করে গার্মেন্টসে যাব? কোনোদিন বলে নাই। তারা বলেছে যে আমাদের ন্যায্য যে মূল্য, মজুরি, এটা যাতে যথাসময়ে দেওয়া হয়। এটা তো দেওয়া হয় না, তো এটা আপনি দেন। তাহলে এই যে প্রায় মোটা দাগে বোধহয় প্রায় 50 লক্ষের মতো আমাদের গার্মেন্টস ওয়ার্কার কাজ করে বিভিন্ন গার্মেন্টসে, তারা খুশি, হ্যাপি। এরকম প্রত্যেকটা লেয়ারে বেতন এবং বোনাসটা তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়। আপনি সামগ্রিকভাবে জনগণ কি চাই? জনগণ নিরাপত্তা চাই। একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে সে তার কর্মক্ষেত্রে যাবে, কাজে যাবে, যাতে সে নিরাপদে গিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। মাঝখানে তার মোবাইল চুরি হবে না, মানিব্যাগ চুরি হবে না, কেউ এসে তার গাড়ির উপরে গাড়ি চাপাই দেবে না, অ্যাক্সিডেন্ট হবে না, তাকে কেউ গুলি করে মেরে ফেলবে না। কয়েকদিন আগে দেখলাম ফজরের নামাজ পড়তে যাচ্ছে, সেখানে এটাই তো বললাম, রেখে দেওয়া হয়েছে। আপনি এই জিনিসটা নিশ্চিত করেন, তাহলে তো মানুষ খুশি। মানুষ তো বেশি কিছু চায় না। তা আমি মনে করি এই জিনিসগুলো যদি সরকার আসলে উদ্যোগ নিয়ে জনগণের সেই প্রাপ্যতা নিশ্চিত করতে পারে, অধিকারটা বুঝিয়ে দিতে পারে, জনগণও খুশি, সরকারও ভালোভাবে এগিয়ে। শিক্ষার বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা অনেক সময় অনিয়ম তো আছেই, এবং শিক্ষার সহজ ব্যবস্থা, বই, খাতা, কলম এবং বেতন, গ্রাম পর্যায়েও এখন দেখা যায় যে অনেক টাকা বেতন দিয়ে পড়তে হয়, সেটি নিয়ে অনেকের একটু অভিযোগও আছে। গ্রামের যে খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা মনে করেন এত টাকা বেতন দিয়ে পড়াতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা থেকে অনেকে ঝরেও যায়। যেটি আগে প্রবণতা বেশি থাকলে এখন সেটি কমে আসছে, কিন্তু তারপরেও এই সরকারের কাছে বা নতুন করে কী ধরনের আমূল পরিবর্তন আনা উচিত শিক্ষাক্ষেত্রে আপনি মনে করেন? শিক্ষা মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এহসানুল হক মিলন ভাইকে, আমি মনে করি তিনি একজন পারফেক্ট ব্যক্তি। তিনি খুব আলোচিত ছিলেন অনেক আগে, তিনি খুব প্লেইং রুল পালন করেছিলেন, মানে কন্ট্রিবিউটর তার অনেক বেশি ছিল, মানুষ এটা মনে রেখেছে। তার নামটা কিন্তু সবার কাছে মিলন, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী। তিনি সম্ভবত তখন প্রতিমন্ত্রী ছিলেন, এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে উনি পরীক্ষার সময় হঠাৎ করে হেলিকপ্টার দিয়ে সেখানে যে হাজির হয়ে যেত। জি, এই জন্য ওনার নাম অনেকে হেলিকপ্টার মন্ত্রী বলে। তো যাই হোক, এহসানুল হক মিলন ভাই দায়িত্ব আজকে নিয়েছেন। আমি আশা করি তিনি একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন আমাদের শিক্ষা ব্যবস্থায়। বিশেষ করে বিগত সময়ে যেভাবে নকলের একটা আধিপত্য ছিল, বিরুদ্ধে সে তো যুদ্ধ করেছে এক কথায় বলা যায়। তো তার আমলেই কিন্তু আসলে নকলের লাগাম টেনে ধরা হয়েছে। হ্যাঁ, এরপরেই কিন্তু আসলে নকলের একটা মানে আমাদের দেশে খুব একটা নাই প্রচলন আর। তা আমি আশা করি শিক্ষা ব্যবস্থায় যে ধরনের প্রবলেমগুলো রয়েছে আমাদের মিলন ভাই খুব মানে দক্ষভাবে সেগুলো হ্যান্ডেল করবেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন। আর আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে বহুমুখী করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী রাখলে হবে না। মানে আমাদের সবারই ধান্দা একটাই যে আমরা পড়াশোনা করব, অনার্স মাস্টার্স পাস করব, এরপরে আমরা সরকারি চাকরিতে যাব, বিসিএস ক্যাডার হব, বড় বড় চাকরি করব। এই যে একটা ধারণা আমাদের, এই ধারণা থেকে আমাদের মানে জেনারেশনটাকে বের করে নিয়ে আসতে হবে। যদি আপনি এই জেনারেশনটাকে এই ধারণাটা থেকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দেখবেন নানা রকম কর্মসংস্থান অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমাদের 99.99 বোধহয় % যারা আমরা পড়াশোনা করে আমাদের ভাই বন্ধু ছেলেপেলে সবারই ধারণা একটাই যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ হবে, চাকরি পরীক্ষা দেবো, বিসিএস ক্যাডার হবো বা সরকারি বড় চাকরি মানে কোনো একটা চাকরি পাবো, আমলা হবো। মানে এর বাইরে ভিন্ন কোনো চিন্তা, উদ্যোক্তা হওয়ার চিন্তাটা না, আমি সেটাই বলতে চাচ্ছি। শুধু উদ্যোক্তা না, আরো অনেক আপনার মানে স্পেস বা জায়গা আছে। এই চিন্তাটা সেটি কিন্তু দেখাইতেও হবে, সেটা কিন্তু দেখানো কিন্তু সরকারের দায়িত্ব। এটাই তো বললাম, সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি এই জায়গাতে আসলে ভালো উদ্যোগ নিতে পারে, তাহলে দেখবেন কিন্তু আমাদের আসলে বেকারত্ব কমে আসবে, একই সাথে আমাদের হাজার হাজার ছেলেপেলের জন্য কর্মসংস্থান অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই জিনিসটা সরকারকে উদ্যোগ নিয়ে করতে হবে। সেটি আপনি এটি একটি সঠিক কথা বলেছেন যে পড়ালেখা করছে, ধারণা করে যে পড়ালেখা শেষ হবে, আমি চাকরির পরীক্ষা দিব, তারপরে আমি একটা চাকরি করব, মানে তার মেধা, তার যোগ্যতা, তার সাবজেক্ট অ্যাকর্ডিং টু হার অর হিজ সাবজেক্ট,
এবং তার ওই বিচক্ষণতার উপরে সে পরীক্ষা দিয়ে কোথাও একটা সেট হবে। এর বাইরে কিন্তু চিন্তাটা আসলে আমাদের দেশে করতেই পারে না। ওই যে আপনার ধরেন যে ওই জিনিসটা এস্টাবলিশ হয়ে আসছে ভাবে, ওভাবে এস্টাবলিশড হয়ে আছে, চিন্তাটাই মাথায় ওভাবে গড়ে দিয়ে উঠছে। দেওয়া হয়েছে। হ্যাঁ, চিন্তাটাই গড়ে উঠছে, মানে মগজটা ওর ওভাবে ধোলাই করা হয়েছে। তো এই জায়গাতে আসলে চিন্তার পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন একজন ফিশারিজে পড়াশোনা করে সে যদি গ্রামে যে মাছ চাষ করে, এটা নিয়ে আবার মানুষ মন্তব্য করবে। এই মানসিকতা কিন্তু Right. আমাদের দেশে আছে। এই পরিবর্তনটা সরকারকে নিয়ে আসতে হবে। হ্যাঁ। সরকারকে এরকম একটা ধরেন যে পরিবেশ তৈরি করতে হবে যে ও ফিশারিজ লাইনে পড়াশোনা করছে, তার মানে ও ওই লাইনেই পারফেক্ট, ও ওখানে একটা বিপ্লব ঘটাই দেবে। কিভাবে আমরা মাছ চাষে বাংলাদেশকে বিশ্বের মধ্যে 1 নম্বর করতে পারি, ওর কাজে ওটা, ওই কাজই করবে। যারা বুয়েটের ইঞ্জিনিয়ার, তারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করবে। এখন বুয়েটে পড়াশোনা করে সেও অ্যাডমিন ক্যাডার হতে চাই, ওই ফিশারিজে পড়ে সেও হতে চায় অ্যাডমিন ক্যাডার, মানে সবাই প্রশাসন যন্ত্রে আসতে চাই, সবাই পুলিশ ক্যাডার হতে চাই, তাহলে মহা মুসিবত। মানে মানসিকতাটাও কিন্তু দেখেন এরকম যে হ্যাঁ। একজন ছেলে, আমি যদি গ্রামের কথা বলি, গ্রামের ছেলে সে অনার্স মাস্টার্স করলো, করে একটা তার চাকরি হলো, 25, 30, 40 হাজার টাকা স্যালারি আমাদের দেশে বর্তমান যে অবস্থা সেই অনুযায়ী। আরেকজন যদি ফিশারিজে পড়াশোনা করে সে যদি গ্রামে যে মৎস্য চাষ করে, মানে মানুষ মনে করবে যে মানে এ কি করলে, পাগল টাগল হয়ে গেছে, এত পড়াশোনা করলো, করে সে এখন মাছ চাষ করে। মাছ চাষের তো পড়াশোনার দরকার হয় না। ওই যে আমাদের এনভায়রনমেন্টটা ভাবে গড়ে উঠছে, এই জায়গায় সরকারের কাজগুলো কেমন হওয়া উচিত? এখানেই তো সরকারের পরিবর্তনটা নিয়ে আসতে হবে। আমাদের সাইকোলজিক্যাল পরিবর্তন যেমন দরকার, একই সাথে আমাদের এনভায়রনমেন্টটা ভাবে গড়ে তুলতে হবে যে জনগণ ওটাকে অ্যাপ্রিসিয়েট করবে। জনগণ ওটাকে ধরেন যে আপনার নেতিবাচকভাবে না, ইতিবাচকভাবে মানে ওটাকে তুলে ধরবে। তার মানে আপনি ধরেন যে ওই পেশাটাকে বা ওই কাজটাকে এমনভাবে রাষ্ট্রীয়ভাবে ফোকাস করবেন যে ওটাও আসলে ওই অ্যাডমিন ক্যারিয়ার থেকে কম গুরুত্বপূর্ণ না। না, এটাই যে ওটাও পুলিশ ক্যাডারের থেকে কম। মানে মাছ চাষ করে তো মাসে 2 লাখ টাকা আর্ন করছে, আর কেউ হয়তো 40 আমি তো হাজার এটাই টাকা বললাম, স্যালারি পাচ্ছে, এটাই তো বললাম। ওটাকে বড় মনে করা হয় যে চাকরি করে। তো এই জিনিসটা সরকারকে যদি আসলে ওইভাবে সরকার তুলে ধরতে পারে, ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারে, তবেই তো হয়ে যাবে। এবং জেলা, উপজেলা পর্যায়ে যদি, ইউনিয়ন পর্যায়ে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় মৎস্য বিভাগ থেকে, তো এবং যদি রেগুলার একটা মেনটেন থাকে যে মৎস্য বিভাগের লোকজন সেখানে যাচ্ছে, এবং যারা মৎস্য চাষ করতে চান, আমরা এটা নিয়ে কথা বলছি, এটা বলছি, তারা আবার সেখানে যাবে, প্রশিক্ষণ নেবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তারা এসে দেখবে, পরামর্শ দিবে। দেখা গেলো একজন মৎস্য কর্মকর্তা, একজন ফিশারিজ যিনি করছেন তার ওখানে এসে দেখবে, সে হয়তো পানিতে নেমে যে দেখলো যে কি অবস্থা, পানিটা পরীক্ষা করলো, মাছের রেণু পরীক্ষা করলো, মাছের কি অবস্থা, কি ধরনের খাদ্য দিতে হবে, কখন বিষ প্রয়োগ করলে পরে মাছগুলো ঠিক থাকবে, মানে কখন কোন ধরনের কাজ করতে হবে, সেটা যদি মৎস্য বিভাগ অ্যাকর্ডিং টু মানে করে, তাহলে তো এই মানে আপনি যেটা বলছেন যে মানসিকতা বা এনভায়রনমেন্ট তৈরি করা, সেটি তো আর মানুষ দেখবে যে না এটা ঠিক আছে, রাইট ওয়ে। এই জায়গাগুলো কি আমাদের দেশে তৈরি হওয়ার মতো অবস্থা নাই? অবস্থা আছে, কিন্তু মানসিকতার সমস্যা, এবং রাষ্ট্রের বা সরকারের যারা আছেন তারা সেই কাজগুলো যথাযথভাবে দায়িত্ব করে না। এটা করলে অটোমেটিক্যালি করে উঠবে ইনশাআল্লাহ, হওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা একটু বলি। দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ এমপি। তিনি এটি একটি বড় মন্ত্রণালয়, পুরো দেশ যার আন্ডারে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু। এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে। সালাউদ্দিন ভাই অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে স্মার্ট। হ্যাঁ, তার সাথে অনেক কাজ করেছি আমরা, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে আমরা একসাথেই ছিলাম। তো উনি, আমি মনে করি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একজন পারফেক্ট ব্যক্তি, এবং উনি খুব দক্ষভাবেই ইনশাআল্লাহ হ্যান্ডেল করতে পারবেন। তিনি নিজেও আসলে এই লাইনেই ছিলেন, উনি প্রশাসনে ছিলেন আগে, তো সুতরাং তার এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যে ভালোভাবে এটা ইনশাআল্লাহ চালাতে পারবে। আর বাংলাদেশে বিগত 1.5 বছরে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, ডেভেলপমেন্ট খুব একটা কিন্তু হয় নাই। সুতরাং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আসলে ওনার মতো একজন ব্যক্তিকেই দরকার ছিল। তো আশা করি উনি ভালো পারফর্ম করবেন এবং দেশে আইনের শাসন, ল অ্যান্ড অর্ডার, এটা বাস্তবায়ন হবে ওনার হাত ধরে ইনশাআল্লাহ। তো এই প্রত্যাশাটা আছে আর কি, বাকিটা সময় বলে দেবে। না, সেটাই যে এই প্রসঙ্গটা কেন টেনে আনলাম, কারণ আমরা যদি কোনো একটা মিনিস্ট্রির কথা বলি, সেটি একটি সীমাবদ্ধতার জায়গা থাকে। শিক্ষার কথা যদি বলি, তাহলে শিক্ষা নিয়ে তিনি কাজ করবেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কিন্তু পুরো রাষ্ট্র নিয়ে। ওনার সব জায়গায় মানে প্লেয়িং রোল থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেই জায়গাটা থেকে আমরা একটু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, এই বিষয়ে একটু বলবেন। না, আসাদ ভাই অত্যন্ত ভালো মানুষ, উনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, আইনজ্ঞ, এবং আমি আশা করি উনি দক্ষভাবেই ইনশাআল্লাহ
আইনের যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারবেন। আর বিগত সময়ে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল স্যার, উনিও অত্যন্ত ভালোভাবেই কাজ করেছেন। ওনার হাত ধরে অনেকগুলো নতুন আইন তৈরি হয়েছে এবং অনেকগুলো আইনের সংশোধন ওনার মাধ্যমে হয়েছে। সুতরাং এই ধারাটা অব্যাহত থাকলে আমি মনে করি আমাদের আসাদুজ্জামান আসাদ ভাই উনিও অত্যন্ত ভালোভাবেই ইনশাআল্লাহ এটাকে চালিয়ে নিতে পারবেন। বিশেষ করে আমাদের প্রত্যাশা থাকবে কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। এটা আমাদের সালাউদ্দিন সাহেবের কাছেও প্রত্যাশা, যে বিগত সময়ে ধরেন যে ভিন্ন মত, ভিন্ন আপনার দল বা আমার মতের সাথে মিল না হলেই তার নামে মামলা দেওয়া, তাকে শায়েস্তা করা, তুলে নিয়ে আসা, এই যে জিনিসগুলো, এগুলো আমরা আসলে আর দেখতে চাই না। কারো ভিন্ন মত থাকতেই পারে, বিরোধিতা করতেই পারে, তারপরে তাকে আপনি মিথ্যা মামলায় কারাগারে নিয়ে আসবেন, মিথ্যা মামলা দেবেন, তার উপরে একটা হয়রানিমূলক আচরণ করবেন, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। বিগত সময় এগুলো আমরা দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেছি। আগামীতেও যাতে এগুলো না হয় এটা কিন্তু জনাব সালাউদ্দিনকে খেয়াল রাখতে হবে। যে একটি বিষয় বলছিলেন যে তুলে নিয়ে আসা, আমরা দেখেছি যে রাতে বাসায় যে পরিবারের সামনে থেকে এটাই তো তাদেরকে নিয়ে বললাম, আসা, হ্যাঁ। কারা নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোনো সেটাও উত্তর কিন্তু নাই। তারা জানে না, জানতো না। তো এরকম পরিস্থিতি আশা করি আগামীতে আর হওয়ার সুযোগ নাই, যে ওই ক্রস ফায়ার দেওয়া, গুম করা বা এরকম অবস্থা তৈরি হবে না। তারপরেও খেয়াল রাখতে হবে এই যে মিথ্যা মামলা, এগুলো কিন্তু চলমান আছে। মিথ্যা মামলা দেওয়া, নানাভাবে মানুষকে হয়রানি করা, এই জিনিসগুলো তো বিগত 1.5 বছরেও মানে থামে নাই, বন্ধ হয় নাই। তো এই জিনিসগুলো যাতে আগামীতে খুব একটা না থাকে, এই জিনিসটাই সরকারকে আসলে খেয়াল রাখতে হবে। আসলে একটি একটি করে ধরলে একটি রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের মানুষের নিরাপত্তা, খাদ্য, কর্মসংস্থান, বাসস্থান, চিকিৎসা, এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য যে সরকারি দায়িত্বে থাকবেন সেই সরকার এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তবেই তো একটি রাষ্ট্র, যারা জনগণ আছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তিপূর্ণ হয় এবং সেই সরকারের প্রতি তাদের আস্থাও তৈরি হয়। সেটি আমরা চাই, সেটি বাস্তবায়ন হোক। আমি একদম অনেকটাই শেষের দিকে চলে আসছি। সংবিধান সংস্কারে বিএনপি স্বাক্ষর করেনি, আমরা একটু ভিন্ন বিষয়ে আসি। এটা তো আসলে কেন করেন নাই, এটা তো আসলে তাদের পক্ষ থেকে এখনো ব্যাখ্যা দেয় নাই। তারা বলেছে এই মুহূর্তে তারা ওই শপথ পাঠ করবেন না, পরে হয়তো করতে পারে, কিন্তু এটা আসলে করতেই হবে, কারণ এটা গণভোটের একটা পার্ট, যেটা আপনার সংবিধান সংস্কার সভার বিরোধী দল যারা আছে ওরা ইতিমধ্যেই শপথ বাক্য পাঠ করেছেন। আমি মনে করি সরকারের যারা দায়িত্বে আছেন বা সরকারি দল যারা, তাদেরও উচিত হবে অনতিবিলম্বে এই শপথ পাঠ করা, কারণ এটা না করলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে এক প্রকারের প্রতারণা হয়ে যায় এবং এটাকে এক প্রকারের অস্বীকার করা হয়। আর জুলাই গণঅভ্যুত্থানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো আসলে এই নির্বাচন যা কিছু হলো সব কিছুর সাথে এক প্রকারের আপনার মানে প্রতারণার মতো একটা অবস্থা তৈরি হয়। তো আমি আশা করি যে বিএনপি স্বাক্ষর করবে, হয়তো তারা একটু সময় নিচ্ছে, চিন্তা ভাবনা করে তারা শপথ পাঠ করবেন এবং স্বাক্ষর করবেন, এটা আমি আশাবাদী। মানে কী ধরনের চিন্তা ভাবনা তারা করছে বলে মনে করেন? তারা আরও হয়তো আইনের ফাঁক ফোকর এগুলো আরও বিশ্লেষণ করবেন, গভীরতা আরও পর্যবেক্ষণ করবেন এবং যারা আইনজ্ঞ আছে তাদের সাথে বসবেন, আলোচনা করবেন। সব কিছু মিলে হয়তো এখন নতুন পার্লামেন্টও হয়েছে, তাদের পার্লামেন্টারি বোর্ড আছে এখন, সেই বোর্ডেও হয়তো এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন, তুলবেন, তারপরে হয়তো তারা মানে অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ নেই তো, কারণ এটাকে অস্বীকার করলে তো আপনি এই নির্বাচনকে অস্বীকার করবেন, নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। আপনি যদি ওই জুলাই সনদ, জুলাই চার্টার, কারণ এই নির্বাচনটা হয়েছে মূলত সেই ঘোষণাপত্রের মাধ্যমে, কিন্তু জুলাই ঘোষণাপত্রের আলোকেই 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ এই নির্বাচন তো কোথাও নাই, বাংলাদেশের সংবিধান বলেন, আইন বলেন যে 2026 সালে 12 তারিখ নির্বাচন হবে, কোথাও আছে? নাই তো। এটা কোথায় আছে? জুলাই ঘোষণাপত্রে। সুতরাং সেই ঘোষণাপত্রই যদি আপনি না মানতে চান বা না মানেন তাহলে তো নির্বাচনই টিকবে না। তো এটা তো আসলে বিএনপি কখনোই করবে না, আমার বিশ্বাস। জি, আমরা শেষ পর্যায়ে আসছি। শেষ বাক্য আপনার কাছে শুনতে চাই। সরকারের কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, নতুন সরকারের প্রত্যাশা এই প্রসঙ্গে আরেকবার যদি বলেন। নতুন সরকারের কাছে প্রত্যাশা হয় যে আগে যেগুলো বললাম এগুলোই, যে সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে, জনগণকে আসলে একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে হবে, জনগণ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, স্বস্তির সহিত তারা যাতে আসলে তাদের কার্যক্রমগুলো চালাতে পারে এবং জনগণের ন্যায্যতা যে অধিকার, সেই অধিকার যাতে এই সরকার তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। বিশেষ করে সরকারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বিগত সময়ে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, যে কমিটমেন্টগুলো করা হয়েছে, এই কমিটমেন্ট, এই অঙ্গীকারগুলো তারা যাতে বাস্তবায়ন করে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি সরকারের কাছে? রাজনীতিবিদ হিসেবে ব্যক্তিগত প্রত্যাশা বলতে কি, আমার তো ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। জনগণের যা প্রত্যাশা এটাই আমার প্রত্যাশা, যেহেতু আমি জনগণকে নিয়ে রাজনীতি করি। এখানে আমার ব্যক্তিগত চাওয়ারও কিছু নাই,
প্রত্যাশার কিছু নেই। জনগণ কি চাই ওটাই আমার চাও। বিগত যা কথা বললাম এখানে আপনার এই অনুষ্ঠানে সবগুলো জনগণের কথা, এগুলোই আমার কথা। সুতরাং জনগণ যেটা চাই এটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে। আর জনগণের এই ডিমান্ড আকাঙ্ক্ষা ফুলফিল হলে আমার ওটাও ফুলফিল হবে। এখানে আমার ব্যক্তিগত চাওয়ার কিছু নাই যে আমার একটা গাড়ি দরকার, আমার একটা না, ধরেন ব্যক্তিগত যে- চাওয়া বলতে হ্যাঁ। এটাই যে আপনি কোন ধরনের সমাজনীতি, রাজনীতি, ওই যেটা বললাম আমি ধর্মনীতি। যে বিগত সময়ে যে আলোচনাটা করলাম পুরোটাই যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে কোনো হয়রানি থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, কেউ কাউকে আঘাত করবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না। কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ যারা আছে প্রান্তিক পর্যায়ের, এদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে। এগুলোই তো আমাদের চাওয়া। এগুলো নিশ্চিত করতে পারলেই তো আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এখানে সরকারের পক্ষে তো একার সম্ভব না। আমরা যারা আছে আমাদেরও দায়িত্ব আছে এই সরকারকে সহযোগিতা করা, কোঅপারেট করা। আমরা প্রস্তুত। সরকার যদি সেই সহযোগিতা নিতে পারে, নেওয়ার মানসিকতা থাকে, আমরা রেডি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরাও চাই এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা এবং প্রাপ্তিমূলক। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোহনার সঙ্গে থাকবেন।